স্বাগত। আজকে বাংলাদেশে আপনাদের সঙ্গে আছে আমি খালেদ মঈনুদ্দিন। গ্যাসের দাম বাড়ানোর সিদ্ধান্ত নিল সরকার, বিদ্যুতের দাম বাড়ানোর পরিকল্পনা শোনা যাচ্ছে জোরে সোরে। রাজনীতির হাওয়াও মিঠে করা হয়ে উঠছে। রাজনীতির চাল আর মূল্যবৃদ্ধির চুলো নিয়ে আজকের আলোচনা চাল চুলো। কথা বলতে স্টুডিওতে আছেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা পরিচালক ডক্টর জাফরুল্লাহ চৌধুরী এবং সাবেক স্বাস্থ্য পরিকল্পনা মন্ত্রী ডক্টর আফম রুহুল হক আছেন আমাদের সঙ্গে। স্বাগত আপনাদের। ডক্টর জাফরুল্লাহ চৌধুরী, আমি সরাসরি প্রশ্নে আসতে চাই যে বাসা বাড়িতে যে গ্যাসের দাম বাড়ানো নিয়ে এবং সিএনজির দাম বাড়ানো নিয়ে যে হরতালটি ডাকা হয়েছে মঙ্গলবার দিন, এবং যারা প্রতিবাদ করছে সেই প্রতিবাদকে আপনি সমর্থন করেন কিনা? এখানে এটাকে অন্যভাবে দেখতে হবে। এটাকে আজকে গ্যাসের দাম বৃদ্ধি, সব জিনিসের দাম বাড়ছে, তারও দাম বাড়তে পারে, সেটা না। কিন্তু যেটা হলো কি, এটা সব কিছু চালমুলার এক দর করে দেওয়া। আমি যেটা দেখছি এটার পিছনে অন্য কোনো উদ্দেশ্য আছে কিনা। আজকে যেখানে এলপিজি নতুন আমাদের সংস্থারা আসছে, বড় ব্যবসায়ীরা আসছে, তারা বিগার এখানে মার্কেটটাকে, এটা তো একটা বিরাট দেশ, তো বড় মার্কেট, এবং সেই কারণে তারা তাদের স্বার্থেই এই মূল্যবৃদ্ধি কি তাদেরকে তাদের ব্যবসার সুবিধা করে দেওয়ার জন্য, না আমাদের জনগণের উন্নয়নের জন্য, সেটি হলো মূল বিবেচ্য। আমি যেটা দেখি যে আজকে গ্যাসের ব্যাপারে আমি সবসময় বলেছি যে গ্যাসের দাম বাড়ানোর ব্যাপারে থেকে আমি যে দ্বিমত করি না, তো কাজের দাম বাড়ানো সাধারণ মানুষের না। ধানমন্ডিতে বসবাস করে, বাড়িদারা বসবাস করে, তাদের প্রতি চুলার দর 5,000 হওয়া উচিত, 900 টাকা না। অপরপক্ষে যারা বস্তি, কলাবাগান, লালবাগ, সাধারণ ছোট বাড়িতে থাকে, তার বাড়ির পরিধি হলো 1000 স্কোয়ার ফিটের বাড়িতে থাকে, তার গ্যাসের মূল্যটা আমাদেরকে একটু ভিন্নভাবে চিন্তা করতে হবে। কিন্তু আমাদের তো এখন গ্রাহকই 30-35 লাখ যারা বাসা বাড়িতে গ্যাস নিচ্ছে, তো বাকিরা তো আমরা কেউই আসলে গ্যাস, সেই জন্য আসল কথা যারা অন্যদেরকে গ্যাসটা দিতে হবে, গুলশান, বাড়িধারা, এই অঞ্চলে দাম বাড়াতেই হবে, এটা নিয়ে আমার কোনো দ্বিমত নেই। কিন্তু সাধারণ যারা পাচ্ছে না, ওই যে বাকি 30 লাখ হল বড় লোকরা, 30 লাখ মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত রিক্সাওয়ালা, তাদেরটা মোটেই বাড়ানো একটা কাজটা এটা মোটেই ভালো কাজ, তাদেরটা বাড়ানো হয়নি। মানে তাদের পাইপলাইনে তো তারা গ্যাস পায় না, সুতরাং পায় না। সুতরাং তাদেরকে উপলক্ষ করিয়ে কিন্তু আমাদের আন্দোলনটা, তাদের নাম ব্যবহার করছি, কিন্তু তারা পাচ্ছে না। আসলে মূল কথাটাই হলো অন্যের স্বার্থে এই দাম বাড়ানো হয়েছে। এবং আপনি যেটা মনে করছেন যে বৃহৎ কোন অন্য ব্যবসায়ী গোষ্ঠীর স্বার্থে দামটা বাড়ানো হচ্ছে। তবে এখানে একটা কথা বলতে চাই, তবে এখানে রাজনৈতিক দলেরও বিএনপির এই মুখের মিষ্টি কথা না বলে তারা সরাসরি ভাবে সিপিবি বাসদের আন্দোলনে যোগ দেওয়া উচিত তাদের। তারা বলছে সেই আন্দোলনকে তারা মানে হরতালকে সমর্থন দিয়েছে, প্রত্যেকের স্টেটমেন্ট দেওয়া, কার্যত দেখাতে হবে তারা। খুব সুন্দর বলেছেন। আমার মনে হয় তাদের দল বিলুপ্ত করে সিপিবিতে যেতে পারলে ভালো। দল বিলুপ্ত করার কথা অবশ্য বলেন না, এটা ভালো রাজনীতিবিদ হয়েছে, যে ভালো রাজনীতিবিদ না। ধন্যবাদ। যে কোনো বিষয়ের দাম বাড়ানোটাই সরকার একমাত্র সমাধান হিসেবে ভাবে, এটি কেন? আসলে যে কোনো জিনিসের একটা কস্ট আছে, তাই তো? এখন হোয়াট ইজ দি কস্ট অফ দি গ্যাস? আমাদের এই গ্যাসটা যে আমরা ব্যবহার করছি, আমরাও করি, অনেকেই করেন। এবং জাফরুল্লাহ ভাই যে কথাটা বলেছেন অত্যন্ত সত্যি কথা, যে মাত্র কয়েক লক্ষ লোক আমরা ব্যবহার করি, কিন্তু বৃহৎ জনগোষ্ঠীর এই গ্যাসের সাথে কিন্তু কোনো সম্পর্ক নেই। মানে যে সাপ্লাইড গ্যাস টু দ্য হাউস, যে বাড়িতে গ্যাস। 2 নম্বর, যে আমরা সিএনজি ওই যে আমরা গাড়িতে যে গ্যাসটা ব্যবহার করি, সেখানে অত্যন্ত স্বল্প দামে যে ব্যবহার করা হয়, এটাও আমার মনে হয় এই অল্প দামে যিনি গাড়ি কিনতে পারেন এবং পেট্রোলে চালনা করতে পারেন, তাদের জন্য কিন্তু এই অল্প দামে গ্যাস দেওয়ার কোনো যৌক্তিকতা আছে বলে মনে করি না। সুতরাং গ্যাস যে কথা বলছেন জাফরুল্লাহ ভাই, কথাটা অত্যন্ত সত্যি, যে গ্যাস ব্যবহার করছে কে এবং কারা। যারা বড় বাড়িতে থাকে, 5তলা বাড়িতে থাকে, গুলশান, বাড়িধারা বা আমাদের শহরভিত্তিক কিছু জনগণ, যাদের সামর্থ্য কিন্তু আছে, টাকা দেওয়ার সামর্থ্য আছে, বা গ্যাসের দাম বাড়ানোর তারা দে ক্যান বিয়ার ইট। কিন্তু আমরা যাদের কথা বলছি তারা হচ্ছে গরিব মানুষ, তাদের কিন্তু গ্যাসের জায়গায় গড় জায়গাও যাওয়ার সমর্থ নেই বা হচ্ছেও না। এবং একটা আন্দোলন তো আছে যে এই আমাদের বাড়িতে অনির্ধারিত ভিত্তিতে সারাদিন গ্যাস জ্বালিয়ে রাখা, তার 800-900 টাকা দেওয়া, এটা কিন্তু ঠিক সঠিক বলে অপচয় কি আসলে বন্ধ করা সম্ভব? জিনিসের দাম বাড়িয়ে
না, এটাও কারণ আপনি সম্ভব তো না। দাম ফিক্স করে দিচ্ছেন, ও তো যদি খুব কমও ব্যবহার করে তবু সে 900 টাকা দিবে, যদি বেশি ব্যবহার করে 900 টাকা দিবে। না, সেজন্য যে আর অপচয় চেয়ে বেশি, আমি একটু বলি, অপচয় চেয়ে বেশি আপনি যদি যে কোনো ডেটা নেন, তিতাস বা যে কোনো সরবরাহ প্রতিষ্ঠান, তাদের সঞ্চালনের দায়িত্বে যারা আছেন তাদের দোষে কিন্তু আসলে বেশি ক্ষতি হচ্ছে, তারা অনেক বড়লোক হচ্ছেন কিন্তু তিতাসের আমি এই লোকজন। কথাই বলছিলাম, জি। আসলে বাড়িতে যে অপচয় হয় তার চেয়ে তো বেশি অপচয় অন্য পদ দিয়ে হচ্ছে। অন্য সেই পদ জায়গায় দিয়ে, right. দ্যাট ইজ হোয়াট ইউ কল ম্যানেজমেন্ট। আমাদের দেশে ম্যানেজমেন্টই প্রবলেম। আমাদের যারা রক্ষক তারাই ভক্ষক হয়ে যখন দাঁড়ায়, তখন সেখান থেকেই সবচেয়ে বেশি চুরিদারি হয়, এবং সেটাই হচ্ছে সবচেয়ে দেখার বিষয় রয়েছে বলে আমি মনে করি। ডক্টর জাফর চৌধুরী, অন্য আরেকটি প্রসঙ্গে আসে। আপনি নিশ্চয়ই জানেন খুলনার 10টি জেলায় ধর্মঘট চলছে, কারণ হচ্ছে যে একটি বিশেষ ঘটনায় একজন চালককে, বিশেষ ঘটনা বলতে মিশুক মনির এবং তারেক মাসুদের যে ঘটনা, একজন বাস চালককে 10 বছর কারাদণ্ড দেওয়া হয়েছে। আমি স্বাভাবিকভাবে তারা বিচারের দাবিটি তুলছেন, স্বাভাবিক আইনে যে তাদের বিচার সেটি দাবি তুলছেন, এবং তার জন্য 10 বছরে 10টি জেলায় এই মুহূর্তে ধর্মঘট চলছে। এটিকে আপনি আসলে কিভাবে দেখেন? এটা আসলে এই ধর্মঘটটা অত্যন্ত অযৌক্তিক। তবে এই জন্য আমাদের দেশের আইনটাও দায়ী। এই যে 302 আর 304 ধারা, রাইট, যেখানে একটু করেই দারোগা সাহেব পয়সা পেলেই ওটাকে 304-এ নিয়ে চলে যান, 302-এ না করে 4, এটা ম্যানস্লটার, এটা তো কোনো সন্দেহ নেই। তার ভুল চালনা, তার ব্যর্থতার কারণেই একজন লোকের মৃত্যু ঘটেছে। সে হত্যা করতে চায়নি, কিন্তু তার কারণে মৃত্যুটা হয়েছে। তো তাকে তো কিছুটা শাস্তি পেতেই হবে। অযৌক্তিক পরিচালনা, আমিও একজন ড্রাইভার, সুতরাং আমি জানি যে কীভাবে অসতর্কতাই বেশিরভাগ অ্যাক্সিডেন্টের মূল কারণ অসতর্কতা। আর বিশেষ করে পথে আমি দেখি বাস এবং অন্যান্য ট্রাকরা কীভাবে ওভারটেক করে, চেষ্টা করে, এবং এটার জন্য কোনোই শাস্তি হবে না। 304-এ নিয়ে তারা, আগে কি হতো, এটা মিশুক ছাড়া প্রতিটি মামলাতেই আসামিরা প্রায় খালাস পেয়েছে, অথবা 304-এ যে 304 ক বা খ আছে তাতে ম্যাক্সিমাম শাস্তি হলো 3 বছর, ভালো ব্যবহার করলে 2 বছরই শেষ হয়ে যায় যে কোনো এইতে। ফলে হয় কি, এটা কোনো শাস্তিই না। সুতরাং এই দিকের এই হয়তোবা আইনটার আরও পরিশোধন হওয়া দরকার। অন্তকে মিশুকের জীবন দিয়ে, তারেক আর মিশু তাদের জীবন দিয়ে জনগণের একটা উপকার করে গেছে, আমাদের দৃষ্টিটা নিবদ্ধ করেছে আইনের ব্যর্থতা, আইনের অসম্পূর্ণতা এবং পুলিশের খামখেয়ালি, ড্রাইভারের খামখেয়ালি, এইসবের দিকে। আমি তাদের মৃত্যুতে আমরা দেশ বিরাট হারিয়েছি আমরা তাদেরকে, কিন্তু তারা মরেও আমাদেরকে কিছু দিয়ে গেলেন, আমি মনে করি সেভাবে। জনাব আফমরুল হক, আপনি কি মনে করছেন যে যারা, আমি মনে করি যে কোনো অপরাধের আপনার সংসদীয় এলাকাও পড়েছে, যে সংসদীয় এলাকায় এখন বর্তমানে স্ট্রাইক চলছে এবং মানুষ খুব সাফার করছে এর জন্য, আমি মনে করি যে কোনো অপরাধের তো শাস্তি হওয়া উচিত। কেউ তো অপরাধের শাস্তির বাইরে না। আজকে এখন এমপি সাহেবরাও তো জেলে যাচ্ছেন, সুতরাং কেউ আইনের ঊর্ধ্বে থাকবেন এটি আমি মনে করি না। আমার হাতে ক্ষমতা আছে বলে আমি সারা দেশ বন্ধ করতে দিতে পারি, গাড়ি ঘোড়া সব বন্ধ করতে পারি, সুতরাং আমার কোনো কিছুই করা যাবে না, এটি তো হতে পারে না। আইন যা বলবে তাকে তো তা মানতেই হবে। আমরা যতক্ষণ পর্যন্ত সারা দেশে মানুষ আইন, সঠিক আইন, কিন্তু চালকদের যে সংস্থা বা মালিকদের সংস্থা, যে তারা যে কথা বলছেন সেটি হচ্ছে যে আপনারা যদি শুধু একজন বিশেষ ব্যক্তি, তারেক মাসুদ এবং মিশুক মনির আমার সরাসরি শিক্ষক, কিন্তু তাদের মৃত্যুর কারণে যদি আপনি একটি ঘটনার জন্য সেটিকে যদি একটি বিশেষ বিচারের মধ্যে করেন, সেটিও তো একটি মৃত্যু। তো শুধু মিশুকের মেরেছে বলে শাস্তি হতে পারবে না। কিন্তু স্বাভাবিকভাবে এই সড়ক দুর্ঘটনার মৃত্যুর জন্য 3 বছরের শাস্তি হওয়ার কথা, তার আসলে 10 বছরের সাজা হয়েছে, সেটিকে তারা দেখছেন। 304 হলে, জি, সেটা হলো একদম 304 হলে 10 বছর হবে, 3 বছর 3 বছর হবে, আর 302 হলে 10 বছর হবে। আইনে তারা আইনের আশ্রয় নিয়ে আইনে ফাইট করুক, আর তারা কোর্টে ফাইট করুক, তাদের যা কথা বলার আছে তারা দে শুড গো টু দ্য কোর্ট এন্ড, মানে তারা যেটা আশঙ্কা করছে যে এরকম করলে হয়তো অনেকেই আর গাড়ি চালাতে রাজি হবেন না, কারণ দুর্ঘটনা তো কেউ ইচ্ছা করে ঘটান না। না, দেখুন অনেক দুর্ঘটনাই কিন্তু ইচ্ছাকৃতভাবে ঘটছে। আমি বলি তারা করে বেপরোয়া ড্রাইভিং। দুটো, একটা হলো এখানে বিআরটিসি, আমাদের একটা ড্রাইভিং লাইসেন্সের বিষয়টা দেখা দরকার। সরকারের যেটা হচ্ছে, দেশে প্রতিটি জেলাতে ড্রাইভিং লাইসেন্সের ব্যবস্থা নেয়, এবং যারা দেন তাদের যথাযুক্ত, তারা পরীক্ষিত না, তাদের জ্ঞানও নেই। আমি বলি, আমি যখন মেয়েদেরকে ড্রাইভিং শেখাচ্ছিলাম, কক্সবাজারে শিখায়, চট্টগ্রাম থেকে ইন্সপেক্টর যায় পরীক্ষা নিতে, উনি বাসে করে যান, ওনার মেজাজ এমনি খারাপ থাকে, এই এত মাইল যেতে, তারপরে উনি লেনদেন করে চলে আসেন পরীক্ষা টরীক্ষা না নিয়ে।
তুমি দেখে যে গাড়ির চালকের পরীক্ষা না নিয়ে মোটর সাইকেলের পরীক্ষা দিয়ে লাভটা বেশি তার লাভটা বেশি। এই জন্য আমার মনে হয় সম্পূর্ণ এটাতে আমাদেরকে এটা আনা দরকার। হ্যাঁ, একটা কথা তো। সামগ্রিকভাবে দেখে ৩০৪-এরও এটা একটা মানুষের মৃত্যুর জীবন চলে গেল। যেমন কি ধরেন আমার শালিকা নাসরিন, রাইট, সেটা তার বাড়ির সামনে একটা ড্রাইভারের কে এটা অস্বীকার করা যাবে? বাড়ির মানে গ্যারেজে গাড়ি বারান্দায় বলা যায়। গাড়ি বারান্দায় জি। সেখানে চাপে পড়ে সে গাড়িকে বলছে তার ভুল হয়েছে। যে না, কিন্তু শাস্তি বেশি হলে নিশ্চয়ই আমি মনে করি যে অন্তত তারা বেশি সতর্ক হবে। সতর্ক অ্যাক্সিডেন্ট ক্যান নেভার বি না, প্রিভেন্টেড। এটা আছে। অ্যাক্সিডেন্ট হবেই। জনাব আফর রুহুল হক, আপনি সরকারের একজন অংশ হিসেবে আমি আপনাকে জানতে চাচ্ছি যে এই যে 10 জেলায় ধর্মঘট চলছে, তাদের যুক্তি যাই থাকুক না কেন, সরকার এই ক্ষেত্রে কি করছে বা কি করতে পারে? চেষ্টা তো করছে। আমি শুনছিলাম যে আমি বাইদে বাই শুনেছিলাম যে আজকে মাননীয় মন্ত্রী মহোদয় তাদের সাথে কথা বলার কথা। আমি ঠিক লেটেস্ট প্রবাবলি ইউ মাইট ফাইন্ড ইট বেটার যে কি হয়েছে। আমি শুনছিলাম তারা তাদের মন্ত্রী মহোদয় তাদের সাথে কথা বলছেন। নিশ্চয়ই এটি সমাধান করার চেষ্টা করা হবে। তবে এটি কোনোটাই নিশ্চয়ই আমাদের কাছে আমরা নিশ্চয়ই চাইবো না যে স্ট্রাইক করে সব সমাধান হোক। আমি বলবো যে আইনের মাধ্যমে সমাধান হোক। এই যে জনগণকে জিম্মি করে এই এটাই কিছু খারাপ। বার্গেন করে, এইটা তো আসলে অবশ্যই কতটা যৌক্তিক? আমরা তেল গ্যাস বিদ্যুৎ বন্দর রক্ষা কমিটিকেও দেখছি জনগণকে জিম্মি করা হচ্ছে, হরতাল, যদিও তেল গ্যাস বিদ্যুৎ বন্দর রক্ষা কমিটির হরতাল দুটা কিন্তু ভিন্ন। অন্য জায়গায় এটা ধর্মঘট করা হচ্ছে। এটা কিন্তু ভিন্ন। তেল গ্যাস তেল গ্যাস বিদ্যুৎ, হ্যাঁ, তেল গ্যাস জাতীয় উনাদের এইটা আর এই ড্রাইভাররা যে ধর্মঘট, দুটা কিন্তু ভিন্ন পার্সপেক্টিভ। দুটাই ধর্মঘট বলা যেতে পারে, কিন্তু বিষয়টার সম্পূর্ণ পরীক্ষিত ভিন্ন, সবকিছু ভিন্ন। এরা একটা জাতীয় স্বার্থকে দেখছেন সামগ্রিকভাবে। এটা একটা এনলাইটেন আন্দোলন। আমার মতে জাতীয় গ্যাসের এটা এনলাইটেন আন্দোলন। তারা কোনো রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত না, তারা দেশের সামগ্রিক স্বার্থে শিক্ষিত মানুষরা সমস্ত জনগণকে সঙ্গে নিয়ে সরকারকে বুঝাবার চেষ্টা করছে। আর এরা করছেন কি, জনগণকে জিম্মি করছে। এক পক্ষ জনগণকে জিম্মি করে, যেমন কি ট্রাক বাস যদি ধর্মঘট করে যাতায়াত সব পণ্ড হয়ে যায়। এখানে সরকারের এই সমস্যাটার একটা কারণ হলো একজন মন্ত্রী। আপনি কি নৌমন্ত্রীর কথা বলছেন? নৌমন্ত্রী কথা। কারণ উনি যেভাবে বলেছিলেন যে ড্রাইভিং লাইসেন্সের জন্য কিছুই দরকার নেই, এই জাতীয় কথাবার্তা বলে উনি তাদেরকে উচকে দিয়েছেন। বলতে হবে হ্যাঁ, ড্রাইভারের জন্য যে কেউ যেতে পারে, তার যথাযথ পরীক্ষা হতে হবে, তাকে নিয়ম মানতে হবে। একটা কথা সবাইকে বলতে হবে, আমরা সবকিছু জীবন গেলে জীবন দিতে পারি না। রাইট। সুতরাং কারোর জীবন যদি যায়, আমার সারা জীবন আমাকে অনুশোচনায় থাকতে হবে। সারা পৃথিবীতে ড্রাইভিং লাইসেন্স নিতে হলে ড্রাইভিং লাইসেন্স পরীক্ষা দিয়ে ড্রাইভিং লাইসেন্স নিতে হয়। জাফরুল্লাহ ভাই যে কথাটা বললেন, উনি উৎকোচের বিনিময়ে পরীক্ষা নিলেন না, কিন্তু সেটা তো আর লেখা নেই। উনি তো পরীক্ষা নিয়েই পেপারে পরীক্ষা নিয়েই পাশ করিয়ে দিয়ে এসছেন। দেন বিলাতে ড্রাইভিং লাইসেন্স দিতে গিয়ে আমাকে দুবার পরীক্ষা দিতে হয়েছে। এবং সেখানে কি ড্রাইভিং লাইসেন্স পেলে তো সেটা একটি বড় পার্টি, দুবার আমাকে পরীক্ষা দিতে হয়েছে লন্ডনের রাস্তায়। তো যাই হোক, হওয়ার পরেও যেটা আসে, আমি অনেক ডাক্তারের কাজ করতে বাধ্য হতাম। সেই ডাক্তার ট্রাফিক লাইট, ওখানে হচ্ছে ট্রাফিক লাইট যদি ভঙ্গ করেন আপনি, এন্ডোর্সেবল অফেন্স, তার মানে আপনার একটা দাগ পড়ে যাবে। 3টা দাগ যদি পড়ে আপনার ড্রাইভিং লাইসেন্স 2 বছর থাকবে। তো এই যে জিনিসটা কত কঠিন, তাই এই জন্য অ্যাক্সিডেন্টটা কম হয়। রাইট। আমার সতর্কতার জন্য সবকিছুরই জানে যে পানিশমেন্ট হয়ে যাবে। আমরা একটা বিরতি নিচ্ছি, বিরতির পর ফিরে এসে আমাদের দেশের 2জন সেলিব্রিটি চিকিৎসক রয়েছেন আমাদের সঙ্গে, সেজন্য আমরা একটু চিকিৎসকদের বিষয়ে একটু জানতে চাইবো যে আমরা দেখতে পাচ্ছি যে গত কয়েকদিন ধরে বেশ কিছু ঘটনায় চিকিৎসকদের সঙ্গে বেশ কিছু, আমরা যদি বলি যে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটছে, বিশেষ করে যারা শিক্ষানবিশ চিকিৎসক আছেন এবং যারা অনারারি চিকিৎসক আছেন, তাদের ক্ষেত্রে অনেকগুলি ঘটনা ঘটছে। আমরা একটু প্রেক্ষিত জানতে চাইবো যে অনারারি চিকিৎসক মানে এটি আসলো কেন, যে একটা চিকিৎসক কাজ করবেন তিনি কোনো টাকা পাবেন না, পৃথিবীর কোথাও এই নিয়ম আছে কিনা? আপনারা কেন? আমি অনারারি চিকিৎসক নামমাত্র তারা টাকা পাচ্ছেন, নামমাত্র টাকা পাচ্ছেন, এবং তারা আপনারা এই অবস্থা কেন, আপনারা এটি কেন প্রবর্তন করলেন সেই বিষয়ে এখন আছে বলে আমি জানি। এবং এবং ওই বিষয়গুলো যদি একটু বলেন যে কেন হচ্ছে। আমরা একটু বিরতি নিয়ে ফিরছি।
ফিরে এলাম আজকের বাংলাদেশে চিকিৎসকদের সম্পর্কে এবং চিকিৎসকদের সঙ্গে অন্যান্য পেশাজীবীদের একটি দূরত্ব তৈরি হচ্ছে, বিশেষ করে সাংবাদিকদের, এবং কিছু কিছু ক্ষেত্রে দক্ষিণে একটা জেলার কথা আমি বলতে পারি যে সেই জেলার যে প্রশাসক আছেন সেই প্রশাসকও আসলে চিকিৎসকদের সাথে একটি দূরত্ব তৈরি হচ্ছে বলে মনে হচ্ছে। ডক্টর জাফর চৌধুরী, আপনি কি মনে করেন এই বিষয়ে? এটার আমাদের স্বাস্থ্যমন্ত্রী নাসিম সাহেব তো ৩ বছর স্বাস্থ্য মন্ত্রণালয় পরিচালনা করেছেন, ভালোই করেছেন। রুহুল হক আমার প্রাক্তন মন্ত্রী আছেন, সে বর্ন পলিটিশিয়ান বাড়ির থেকে এসছেন। যেই কাজটা যখন করা দরকার সেই কাজটা তখন না করলে তার জন্য অনেক বেশি পে করতে হয়। আচ্ছা, দেখেন আমাদের প্রধানমন্ত্রী উনি অনেক দিন ধরে বলছেন যে ডাক্তারদের ইন্টার্নশিপটা 2 বছর করে দেবেন। এত বড় বড় আইন আমরা বদলাতে পারি, প্রধানমন্ত্রীর কথাটা কার্যকর করতে আমরা 3 বছরও পারছি না। কারণটা কি? এখানে কার শর্ত, কার বউ ডাক্তার, কার মেয়ে ডাক্তার বা কারই, এটা কেনই করতে চাচ্ছি না? দেখেন প্রধানমন্ত্রী খুব চিন্তা করেই কথাটা বলেছিলেন। ওনার কথা আমি যদি বুঝি তার মানে হলো 2 বছরে ডাক্তারকে জনগণের সাথে মিশে কাজকর্ম করার মতো তাকে প্রস্তুতি নিতে হবে। সে বৃহত্তর কার্যক্ষেত্রে নামার আগে দিয়ে তার একটা প্রস্তুতিমূলক দরকার। সেই জন্য উনি বলেছিলেন যে 1 বছর বড় হাসপাতালে, শহরের বড় হাসপাতালে কাজ করবে, আরেক বছর গ্রামের হাসপাতালে কাজ করবে। তার মানে কি, গ্রামের হাসপাতালে কাজ করা মানে একটা ভিন্ন প্রেক্ষিত। সেখানে লোকজনের সাথে কথা বলতে হয়, এক কথাকে 3 বার বুঝাইতে হয়। তারা বলতেছে কই না খাইয়ে আসছি, ও কইছে না খাইয়ে আইসে, কথা তো হইতে খাইতেই তো হবে, তাই খাইয়াই আইসি সীতার। তাহলে বলতে খাইয়ে আসলে তো এই যে জিনিসটাকে, এইটার যে সাথে কথাবার্তা বলা, তারপরে লোকজনের সাথে বসে লোকজনকে সম্মান সমীহ করা। লুঙ্গি পরা আমার ছাত্র, আমরা কাছাকাছি সময়ের লোক, আমাদের একজন রুহুল হক বলে আমার এক ডাক্তার ছিলেন, উনি প্যান্ট পরা হলে লোকজন আসলে আপনি হতো, যদি পায়জামা পরা হলে আপনি তুমি কিছুই বলতেন না, মাঝখান দিয়ে যেতেন, আর লুঙ্গি পরা হলে তুই তুমি বলতেন। এই যে জনগণকে এই অবস্থার থেকে পরিবর্তন তো দরকার, কিন্তু এইটা না করার ফলে আজকে যতগুলি ইন্টার্ন ডাক্তারকে নিয়ে সমস্যা হচ্ছে বিভিন্ন জায়গায়, ডাক্তার নার্সের সমস্যা হয়েছে, ডাক্তার জনগণের সমস্যা হয়েছে, কমিউনিকেশন গ্যাপ। এটার মূল কারণ আমাদের কারিকুলামে আমি কোথাও শেখাচ্ছি না কিভাবে কথা বলতে হবে, কিভাবে জনগণকে সম্মান সমীহ করতে হবে, কি করে 10 মিনিট ধৈর্য ধরে কথা শুনতে হবে। এটা না করার ফলে কোনো ডাক্তার ইচ্ছা করে রুগীর ক্ষতি করে না, কোনো ডাক্তারই তারা। আমি একটু মাঝখানে একটু ডাক্তারদের হয়ে একটি কথা বলতে চাই, যে সেই কথাটি হচ্ছে এরকম যে আমরা যখন বিদেশে যাই তখন ডাক্তারদের অনেক প্রশংসা করি, তারা যেভাবেই যা কিছু বলুক তারা শুনি, তাদেরকে বেশি টাকা দিতে আমাদের কষ্ট লাগে না, তাদের ওখানে গিয়ে বসে থাকতে আমাদের কষ্ট লাগে না। আমাদের সব কমপ্লেইন ডাক্তারদের এগেইনস্টে কেন? আমরা এত অধৈর্য বলছেন না, অধৈর্য হচ্ছে কি, একটা হলো কি আমাদের ডাক্তারদেরকে 2টা জিনিস আমাদের কারিকুলামে একদম নেই, 3টা জিনিস। একটা কথা হলো যে জনগণের সাথে এই যে ব্যবহার, বিহেভিয়ারাল সায়েন্স, অন্যান্য দেশে বিহেভিয়ারাল সায়েন্সটা অনেক বেশি পড়ানো হয়। এমনকি দেখেন আজকে বিলেতের অক্সফোর্ড ক্যামব্রিজের যদি ডাক্তারি পড়তে যান তাকে 2 সপ্তাহ অ্যাজ এ নার্স কাজ করতে হয়, মেডিকেল ছাত্রকে 2 সপ্তাহ নার্স হিসাবে কাজ করতে হয়। তাহলে এটা যে একটা একাত্রিত দরকার আছে, সেই জিনিসটা বুঝতে শিখে একজন আরেকজনের সাথে সম্পর্ক তৈরি হয়। এখানে প্রধানমন্ত্রী যে কথা, আমি আবার প্রধানমন্ত্রীর কথায় ফিরে আসছি, উনি অত্যন্ত চিন্তিত কথা বলেছিলেন, 1 বছর গ্রামে পাঠাও তাদেরকে সেখানে। এটা যদি করতেন এদের শিক্ষা। দ্বিতীয়ত হলো কি জানেন, আমাদের ক্যারিকুলামের এতটা খারাপ অবস্থা, সেখানে মাত্র 2 সপ্তাহ আছে হলো কমিউনিটি মেডিসিন, তাও পড়া হয় না, এটা পিকনিক করতে যায়। আজকাল পিকনিক করতে কুয়াকাটা যায় আর কক্সবাজার যায়, কোনো মাস্টার সাহেব সঙ্গে থাকে না। সেই জন্য গণস্বাস্থ্যের মেডিকেল কলেজে আমাদেরকে প্রতি বছর 1 মাস করে গ্রামে কাটাতে হয়। রুহুল হক একবার বলেছিলেন আমাকে যে কোনো ডাক্তার লাগল পেলেই উনি পরে ওনার অভ্যাস হয়ে গেছে, যেখানে তুমি কি গণস্বাস্থ্য থেকে পাস করছো, তার কারণ হলে সে আর ভয় পায় না, সে জনগণকে ভয় পায় না, জনগণের সাথে বলতে না মজাই তো আছে এখানে। আমি একটু ডক্টর রুহুল হকের কাছে যেতে চাই, যে গ্রামে পাঠানোর কথা বলছিলেন, তিনি বলছিলেন যে গ্রামে পাঠানোর কথা, কিন্তু আমি যদি বলি আমাদের গ্রামে গিয়ে একজন গ্রাজুয়েট ডাক্তার থাকার পরিবেশ সবকটা গ্রামে আছে কিনা, নিরাপত্তার বিষয়টা যদি আমরা একটু বলি। আরেকটি বিষয় হচ্ছে যে ডাক্তাররা যে বেতন পাচ্ছেন সরকার থেকে, যে আর্থিক সুবিধা পাচ্ছেন,
আমি আপনাদের কাছে শুনে খুশি হলাম যে অনারারি ডাক্তার বলে কিছু নাই আসলে এখন আর, কিন্তু তারপরে তারা যে টাকা পাচ্ছেন সেই টাকা যথেষ্ট কিনা তাদের জন্য, নিরাপত্তার ব্যাপারটা যদি একটু বলেন। প্রথম বলি যে পরিবেশ, গ্রামের পরিবেশ, আমি জানি না আপনি গ্রামের পরিবেশ থেকে এসেছেন কিনা। আমি একেবারে অজপাড়া গায়ে, নলতা গ্রাম, এই শহরে জন্ম আমার, সুতরাং অজপাড়া গায়ের থেকে বেশিরভাগ মানুষ তো আসে আমার ধারণা। এখনো আমার মনে হয় যে পাড়াগা গ্রাম থেকে বেশিরভাগ মানুষ আসে। সুতরাং তাদের সেই পরিবেশে অনেকে যেতে ভয় পান বা গ্রহণ করেন না। আমি ওই পরিবেশে ছিলাম। সুতরাং সেখানে পরিবেশ, আমি তো ঢাকা শহরের মতন বড় বড় রাস্তা, গাড়ি চালানো, বড় বড় ফ্ল্যাট তো পাবো না। কিন্তু ওখানে যখন জীবনের কিছুটা অংশ কাটিয়ে এসেছি, তখন ওখানে ফিরে না যেতে পারার কোনো কারণ আছে বলে আমি মনে করি না। বিশেষ করে সব হাসপাতালে, যদি আমি উপজেলা পর্যন্ত হাসপাতালগুলো ধরি, সব হাসপাতালে অ্যাকোমোডেশনগুলো রয়েছে এবং সবগুলো খালি পড়ে থাকে। কেউ যদি এখন বলে যে এখানে অ্যাকোমোডেশন নেই বলে যেতে পারছি না, কেউ ওই অ্যাকোমোডেশনগুলো নেয় না। তার কারণ আছে অন্য কারণ। তার কারণ হচ্ছে অনেক পয়সা কাটা যায়, সুতরাং তার চেয়ে তো কম পয়সায় তারা বাইরে বাড়ি ভাড়া পায়। দ্যাট ইজ অ্যানাদার থিং দ্যাট হ্যাজ টু বি সলভড। সুতরাং গ্রামের পরিবেশে ফিরে যেতে চান না বা পারেন না, আমি স্বীকার করি না। আমার মনে হয় যে আমাদের মানসিকতার অভাব। জাফরুল্লাহ ভাই যে কথাটা বললেন যে আমাদের কারিকুলামের মধ্যেই ঢুকাতে হবে দ্যাট দে শুড গো অ্যান্ড স্পেন্ড সাম টাইম ইন দ্য ভিলেজ এগেইন ডিউরিং দেয়ার 5 years টাইম। এবং এই যে থাকলে তারা পড়াশোনাটা করার ব্যাপারে, না, গ্রামে থাকলে তারা পড়াশোনা করতে আর ভালো পারবেন, কারণ ওখানে তো অন্য কিছু নেই। তারা যদি পড়তে চান তাহলে গ্রামই হচ্ছে আসল পড়ার জায়গা। যদি পোস্ট গ্রাজুয়েশন করার জন্য যদি কোনো সত্যি সত্যি যদি পড়তে চায়, দ্যাট ইজ দি বেস্ট প্লেস। সুতরাং গ্রামে আমরা যে 2 বছর করে এখন দিয়েছি, আমার মনে হয় 2 বছর গত 6000 ডাক্তার নিয়েছিলাম আমাদের মন্ত্রণালয় থেকে, সেগুলো কাটিয়েছে। কেউ কোনো ডাক্তারের কোনো ডাক্তারের হাতে তো, ডাক্তার তো আর গড না, ডাক্তারের হাতে যদি কেউ মানে কোন রোগীরই কোন ধরনের কোনো কিছু একটা হলো যেটা পছন্দ করা হলো না, তাকে আক্রমণ করা, তাকে আঘাত করা, সমাজের কিছু পরিবর্তন, আমাদের সাধারণ মানুষের কিছু শিক্ষণীয় বিষয় আছে, ডাক্তারদেরও কিছু শিক্ষণীয় বিষয় আছে। যে কথা বলছিলাম যে আমাদের কমিউনিকেশন ইজ দ্য প্রবলেম। যে কথাটা আমি বলছি একজন সাধারণ মানুষের সাথে, সে কি সেটা বুঝতে পারছে কিনা, তার ল্যাঙ্গুয়েজ স্কিল কি আমার মতো কিনা, বা আমি যে শব্দগুলো ব্যবহার করেছি সেই শব্দগুলো বুঝেছে কিনা, বা যখন কোনো মানুষ অ্যাক্সিডেন্ট বা বড় অবস্থায় হাসপাতালে নিয়ে আসে, তার আত্মীয় স্বজনের মানসিক অবস্থাটা কি সেটি ডাক্তার বোঝার ক্ষমতা আছে কিনা। যে আমি যা বলছি তার মাথায় ঢুকছেন, অনেক সময় কিছুই বুঝতে চান, একেবারেই ব্ল্যাঙ্ক। দিস ইজ অ্যাবসলিউট রিয়ালিটি। আমরা নিজেদের অভিজ্ঞতা থেকে বলছি যে রোগীকে আমি একেবারে শুদ্ধ সাধারণ বাংলা ভাষায় কিছু কথা বলতে চাচ্ছি, আমার দিকে তাকিয়ে আছে, কিন্তু পরবর্তী সময় জিজ্ঞেস করলে সে কিছুই আনসার করতে পারে না, কিছুই তার মধ্যে। এই যে ডাক্তারদের বোঝার দরকার যে আমি যে কথাটা বলছি, তার রোগী যে মরো বাচ্চাটাকে নিয়ে এসছে, সে মরে যাচ্ছে, বা এই অবস্থায় তার মাথা যে ব্ল্যাঙ্ক হয়ে গেছে, কিছু যে বুঝতে পারছে না, এটা যে শান্ত শিষ্ট পরিবেশে সুন্দর করে আবারও বলতে হবে, দ্বিতীয়বার বলতে হবে, তৃতীয়বার বলতে হবে, এগুলো আমাদের নেই। আর এত ব্যস্ত ডাক্তার অনেক সময় থাকে যে সময়টুকু তারা দেয় না। সুতরাং আমাদের এই লার্নিং ফেজটা খুব ইম্পর্টেন্ট। এবং আমাদের যত গন্ডগোল সব জায়গায় কমিউনিকেশন স্কিল। আমি রোগী নিয়ে এসেছি, আমার রোগী দেখে নেই না, রোগী চিকিৎসা করে মারা গেছে, এই হাসপাতাল ভাঙো, ডাক্তারকে মারো। প্রফেসর রুহুল হক, আপনি কি মনে করেন যে আমাদের শিক্ষানবিশ চিকিৎসকেরা যখন প্রথম চাকরিতে ঢুকছেন, তারা যে টাকা পাচ্ছেন সেটা যথেষ্ট তাদের? সরকারি যে বেতন এখন তো অনেক ভালো, কিন্তু ইন্টার্নশিপের যে একটা টাইম আছে, আমরা সরকারি চাকরি মানে বিসিএস মেডিকেল, আর ইন্টার্নশিপটা সেটা আমি বিশেষ চাকরির বেতন এখন ভালো, সেটি বাদ দিলাম। মানে কি একটা ইনফরমেশন অফিসার যা পায় ডাক্তারও তাই পায়, রাইট, একই একটা যেটি বলতে চাইছেন আমার মনে হয় সেটা হচ্ছে যে ইন্টার্নশিপ। আমি জাফরুল্লাহ ভাই আমার ধারণা বিনা পয়সা ইন্টার্নশিপ করেছেন বোধহয়, মোস্ট লাইকলি। আমরা 125 টাকা করে ইন্টার্নশিপের সময় পেতাম। তারপরে পরবর্তী পর্যায়ে বাড়তে আমার সময় 5000 টাকা ছিল, তারপরে 10,000 টাকা করা হয়েছে। এখন ডাক্তারদের জেনুইন ডিম্যান্ড যে একজন ডাক্তার 10,000 টাকায় কাজ করবে কিনা, আমরাও অনেক সময় বলেছি। কিন্তু আমাকে কিন্তু অনেক ডাক্তার এসএমএস মানে ব্যক্তিগত যোগাযোগ করেছেন যে তারা অনারারি, এটা অনারারি মানে ওই শব্দটা এখন অনারারি ইন্টার্নশিপ বলা হয়, কিন্তু অ্যাকচুয়ালি অনারারি না। তার এখন 10,000 টাকা পরে তারা অনারারি ডাক্তার না, সে তো তার চাকরি নেই, তার চাকরি নেই। জি, সে তো তার বিনা চাকরিতে যখন থাকে, সেটা তো দ্যাট ইজ হিজ রেসপন্সিবিলিটি। সরকার তো কোনোদিন আপনাকে এমএ পাস করিয়েছে বলেই চাকরি দিবে বলে তো গ্যারান্টি দেয় না। তো সবার চাকরি ডাক্তারি পাস করিয়েছে বলে যে তাকে চাকরি দেবেই সরকার, এমন তো কোনো গ্যারান্টি নেই। চাকরি পাওয়াটা তার দায়িত্ব, সে হয় সরকারি চাকরিতে ঢুকবে, বেসরকারিতে চাকরি দেবে, তো সেটা অনারারি না।
দ্যাট ইজ নট অনারারি, দ্যাট ইজ হিজ রেসপন্সিবিলিটি, হি ইজ আনএমপ্লয়েড। এখন কেউ আনএমপ্লয়েড নেই, সবাই ক্লিনিকে চাকরি করে, কিন্তু ওই নার্সরা যেমন বলে আমরা চাকরি নেই, তারা সব ক্লিনিকে চাকরি করে, কিন্তু সরকারি চাকরি যতক্ষণ না পাচ্ছে ততক্ষণ বলে আমাদের চাকরি নেই। ডাক্তাররাও সেই রকম বলে, সে ক্লিনিকে চাকরি করছে, ওটা চাকরি না, সরকারি গভর্নমেন্ট চাকরিতে যখন ঢুকবে তখনই হচ্ছে চাকরি। তো আমাদের মেন্টালিটির কিছু পরিবর্তন আনা দরকার। আমরা একটা বিরতি নিচ্ছি, বিরতির পর ফিরে এসে এই প্রসঙ্গে একটু শেষ কথা একটু জানতে চাইবো যে আমাদের এত লোক যে চিকিৎসার জন্য পাশের দেশে যাচ্ছে, তার কারণ কি মানে চিকিৎসকদের উৎকর্ষ? এটা কিন্তু অনেকটা বদলিয়েছে, অনেক বদলেছে, অনেক বদলেছে। আমি মনে করি যে এর জন্য কি গণমাধ্যমের কিছু ভূমিকা রয়েছে কিনা সেটা যদি আমরা সেটা যদি একটু আমরা বলতে চাই। ভূমিকা, গণমাধ্যমের ভূমিকা আমরা একটু শুনবো আপনাদের কাছে। আমরা একটু বিরতি নিয়ে ফিরছি আপনাদের কাছে। ফিরে এলাম আজকে বাংলাদেশে। ডক্টর জাফরুল্লাহ চৌধুরী, পার্শ্ববর্তী দেশে ভারতে চিকিৎসা নিতে যেতে যে বাংলাদেশের মানুষ বেশি উৎসাহী, তার কারণ আসলে কি? আমি বলতে চাইছিলাম গণমাধ্যমের তাতে বড় ভূমিকা আছে কিনা, যে ডাক্তাররা খারাপ এগুলি বেশি করে বলে বাংলাদেশে এইটা হচ্ছে কিনা, যেরকম ডাক্তাররা বলছেন। না, যেটা হলো আমি একটু অন্য জায়গায় আসতে চাই। আপনার যে প্রশ্নটা রুহুল করেছিলেন যে নিরাপত্তা, আমি বলতে চাই বাংলাদেশ এখনো সেফেস্ট কান্ট্রি। শিকাগো শহরে যতটা ভীতি আছে বা লন্ডনের ইস্ট এন্ডে যে আছে, তার চেয়ে আমার যে কোনো গ্রাম সেফ। আর তাছাড়া সেফটিটা নির্ভর করে লেখাপড়ার উপরে। আমরা এই গ্রামে যখন একটা স্বাস্থ্যকর্মী থাকে, মেট্রিক পাস মেয়েটা, তার বেলায় তো নিরাপত্তার প্রশ্নটা উঠাই নেই। আর এখানে একটা MBBS পাস ডাক্তার, মহিলা ডাক্তারের কথাও যদি আমি ধরি, সবচেয়ে ভালনারেবল, রিলেটিভলি যে বেশি ভালনারেবল, তার শক্তি কিন্তু MBBS, তার শক্তি, তার সামাজিক প্রতিপত্তি। আপনি যে স্বাস্থ্যকর্মীর কথা বলছেন সম্ভবত ওই আপার বাড়ি ওই গ্রামেই, সেটা তার সেটা হলে তারও বেটার, সেটা তো হলে। তাছাড়াও অন্য গ্রামের লোক এসেও কাজ করে সেখানে, কিন্তু এইটা একটা অহেতুক ভীতু। এটা হলো সংবাদপত্রের সংবাদকর্মীদেরও কিছুটা অজ্ঞতা প্রসূত যে ঘটনা। আমি বলি যেটা রুহুল তার একটা কথা বলেছেন, আমাদের প্রায় কথা বলে যে ওখানে যে কি করবো, যন্ত্রপাতি নাই, থাকার বাসস্থান নাই, চেয়ার টেবিল নাই, ইত্যাদি কথাবার্তা। এটা অত্যন্ত ভুল কথা। বাংলাদেশে ওনারা যেটা করে গেছেন, কমিটি ক্লিনিকের কথাই বলছি না, ইউনিয়ন সেন্টার, ইউনিয়ন হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সেন্টার, সেখানে আছে প্রায় 5000। প্রত্যেকটা জায়গারই হলো 1 একর জমি, বেশিরভাগ ক্ষেত্রে 1 একর জমি, 8টা থেকে 12টা রুম আছে, 3টা মেরিড অ্যাকোমোডেশন আছে। সেখানে ওই মহিলা কর্মীরা থাকে, দারোয়ান এরা পড়ে আছে। তার থেকে আরও কিছু জায়গা দরকার, আরও কিছু বাড়িঘর দরকার। যদি আজকে মেডিকেল স্টুডেন্টদেরকে পাঠাতে চাই, আরও কিছু 1000 কোটি টাকা অ্যালট করা দরকার এবার। আর বাজেটে আমি তো অর্থমন্ত্রীকেই করব এই ছাত্রদের বাসস্থান, ছাত্ররা গেলে যাতে প্রত্যেকটা ইউনিয়ন সেন্টারে অন্তত 30 জন ছাত্র থাকতে পারে, এই জাতীয় যে একটা বাসস্থানের ব্যবস্থা করা দরকার জাতীয় আছে। পরিবেশের কথা আমি বলি, এই যে ভীতিটা, এটা আমাদের গ্রাম থেকে এত বেশি শিক্ষার বিষয় আছে। রুহুলকে একটা কথা বলেছেন, উনি গ্রাম থেকে এসছেন, কথাটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। আমি যখন মেডিকেল কলেজে যাই, উনার আগে গিয়েছিলাম, আমার বছরে মাত্র আমরা 8 জন ছেলে মেয়ে ঢাকাবাসী ছিলাম, 7টা ছেলে 1টা মেয়ে, আমি 7 জনের একজন। সুতরাং আমরা তখন দেখতাম যে গ্রামেতে বাকিরা সব গ্রাম থেকে এসছে, তারা আনতো গল্প, আনতো আম কাঁঠালের গল্প আনতো। কতজন? মানে তারাই 92 জন, 100 জনের মধ্যে তারাই 92 জন ছিল। তারাই আমরা মাত্র 8 জন, আমাদের 120 জন নিত। এই 100 জনের মধ্যে আমরা 20 জন পশ্চিম পাকিস্তান থেকে আসতো, 8 জন, আর মালয়েশিয়া, ফিলিপিন, বার্মা। সুতরাং বুঝতেই পারেন এরা সব গ্রামের ছেলেমেয়েরা এসছে, তারা গ্রামের সাথে পরিচিত ছিল, গ্রামের কথা বুঝতে। আমরা যারা ঢাকাবাসী বা শহরবাসী, আমরা জনগণের কথা, আমি একটা উদাহরণ দিই। স্বাধীনতার পরে যখন যে আমি সাভারে, তখন সাভার তো অনেক দূরত্ব, ব্রিজ নেই, কিছু নেই, সেখানে কাজ করি। লোকেরা বলে যে এক মহিলা সে চিকিৎসা করাবে, বলতে কাম হয় না, কই বড় ডাক্তার দেখাবে। আরে বড় ডাক্তার বলতে আপনার ডাক্তাররা কোনো কামেন না, আমার MBBS পাস ডাক্তার, সে কামেন না। আমি কামেন না মানে
কৃমি হয়েছে কাম হয় না মানে এটা কি? তখনকার দিনে কাম হয়েছে কি? কয় ও বানা ওই যে গীতা, সে ভালো ডাক্তার, সে হলো স্বাস্থ্যকর্মী, তার ওষুধে কাম হয়েছে, ওটা ও ভালো ওষুধ দেয়নি, খারাপ ওষুধ দিয়েছে, কিন্তু একই ওষুধ একই। ব্যাপারটা কি? তাই এখন তোমাকে দেখতে হবে ওর ওষুধে। যখন আমি তখন আফটার চালাক ঢাকা শহরের মানুষ হচ্ছে, বুদ্ধিশুদ্ধ আছে, আমার ডাক্তারের ওষুধে যদি কাজ না হয়ে থাকে, আমার একটু বুদ্ধি বুঝে সুঝে গীতার ওষুধে কাজ হয়েছে। গীতা কি হয়েছে বলবে, ওর তো কৃমি আছে, কৃমি এই হয়েছে, ওই দেখেন এই মেয়ে এত ভালো, ওরটা খাওয়াই দেওয়ার পরেই 12টা কৃমি বাইরেছে, আর এটা 3 বার খাওয়াইছে, কোনো কাম হয়নি। কি হয়েছে আমাদের তখন পিপারেজিন বলে একটা ট্যাবলেট, 6টা ট্যাবলেট খাওয়াইতে হইতো। খাইছেন? 6টা ট্যাবলেট একত্রে খাওয়া যায় নাকি? তাই 6 দিনে খাইছি। আর এ কি করেছে, গীতা কি করেছে, নিয়ে 6টা ট্যাবলেট দিয়ে পানি নিয়ে আসছে, একটু পানি নিয়ে আসেন টিউবওয়েল থেকে, খান, 1টা 2টা তার সামনে বসে 6টা খাওয়াই দিচ্ছে। আচ্ছা, তাতে কাজ আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, কথাটা বুঝতে, তাদের গ্রামের লোকের অভ্যাসটা জানে। এই একটা আরেকটা দ্বিতীয় ঘটনা বলি আমি। আসছে বলতে কষা ব্যারাম, কষা বলতে আমি কনস্টিপেশন ভাবছি, আমার ডাক্তারও কইছে কনস্টিপেশন চিকিৎসা দেয়, কই না এই কষা না, এটা সামনে দেওয়া বাইরে, মানে মেয়েদের হল লিকোরিয়া, মেয়েদের খ্যাত রোগ। জি, কথাটা এই জন্য দরকার আজকে আমাদের গ্রামের পরিবেশ, তার কথাবার্তা কাজ না হলে বলতেছে ডাক্তার আমার দেখে না। এখন আছি আপনার, আমাদের অন্য দেশে যাচ্ছে কেন? অন্য দেশে যাচ্ছে 2টা কারণ। একটা হলো কি, আমাদের এখানে এখনো রেফারেল সিস্টেমটা গ্রো করে নেই। আজকে রুহুল খুব বড় ডাক্তার, আসলে অর্থোপেডিকটা প্রবৃত্তি এখন বাংলাদেশের 1 নম্বর ডাক্তার। আমার মনে হয় উনি আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বটে। না, ও একদম বাংলাদেশের অর্থোপেডিক্সে ওই সম্ভবত বাংলাদেশের এখন 1 নম্বর ডাক্তার। এখন তার কাছে যদি সম্পূর্ণ আমার ইয়ের উপরে হাতে চাপা পড়ছে আসছে, তার জন্য দেখছে এক্সরেতে একটা 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 ক্র্যাক ছিল, সে এত কিছু, এত রুগী দেখতে হচ্ছে, তার চোখেই পড়েনি, মিস করে গেছে। কিন্তু এটা যদি রেফারেল হয়ে আসতো, আরেকটা ডাক্তারে যদি আসতো যার সময়টা বেশি আছে, উনি দেখে বলতো যে এখানে ক্র্যাক আছে, সেই আছে পায়ে দিতে, তখন ও কি করতো, বলতে কিছু না, একটা 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 প্লাস্টার করে দাও, ওর উপর দিয়ে হাঁটেন, হাঁটলেই ভালো হয়ে যাবেন। এখন ওইটা হয় নাই, ফলে সে ইন্ডিয়াতে গেছে, ডাক্তার সাহেব একটু ধীরে সুস্থে দেখছে, বাংলাদেশের রুগী বলে চিকিৎসা কিন্তু একই হতো। আর এটা অন্য কারণও আছে আসলে কিছু। আমাদের, আমি এখানে আসার আগেই পার্লামেন্টে ছিলাম, পার্লামেন্টে আমার এক মানে কর্মী আমার কাছে এসে একজন লোককে নিয়ে আসলো, এর ক্যান্সার হয়েছে, ইন্ডিয়াতে যাবে। কি ক্যান্সার হয়েছে? এটা ক্যান্সার হয়েছে কোনো জায়গায় স্টোমাকে উইথ মেটাস্টেসিস লেখা আছে। এখন আপনি তো ডাক্তার, আপনি বুঝবেন ক্যান্সার উইথ মেটাস্টেসিস ইন্ডিয়াতে যে কি করবে। তো আমি বললাম যে তুমি কেন ইন্ডিয়া যাবো? না, এখানে ডাক্তার ভালো না। তো কোনো এক জায়গায় দেখিয়েছে। আমি বললাম ওর চাইতে ভালো ডাক্তার তো আমার সরকারি হাসপাতালে, ক্যান্সার হাসপাতালে, আমি তার কাছে লিখে দিচ্ছি, সেখানে যাও। কারণ এই রোগ, যে রোগটা দেখলাম তার শরীরে ক্যান্সার ছড়িয়ে পড়েছে, তাকে সেখানে গিলেতে গেলেও বিশেষ কিছু কাজ হবে না, কিন্তু সে ইন্ডিয়া যাবে। সেই ক্ষেত্রে আমরা একটু বিরতি নিয়ে একটু ফিরে এসে আপনাদের কাছে প্রশ্ন করতে চাই, আমাদের যারা ভিআইপিরা আছেন, আমি যদি মাননীয় প্রধানমন্ত্রীর কথা বলি, মহামান্য রাষ্ট্রপতির কথা বলি, তাদেরকে আমরা এটা বোঝাতে পারি কিনা যে তারা এখানে বা তারা চিকিৎসা নিতে বিদেশে যান, বেগম জিয়া চিকিৎসা নিতে বিদেশে যান। আমিও ভিআইপিদের বিদেশ পাঠিয়েছি, আমি ফিরে এসে বলবো কেন পাঠিয়েছি। আচ্ছা, কেন 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 ভিআইপিদের আপনি বিদেশে পাঠান, সেটা আমরা একটু শুনবো। আমরা একটা বিরতি নিয়ে ফিরছি আপনার কাছে। ফিরে এলাম আজকে বাংলাদেশে। ডক্টর জাফরুল্লাহ চৌধুরী বিরতির মধ্যেও বা নানা কথা বলছিলেন, কিন্তু আমরা একটু জনাব আফম রুহুল হকের কাছে শুনতে চাই যে বিদেশে যাওয়ার ক্ষেত্রে আমাদের এই প্রবণতা সম্পর্কে, এবং ভিআইপিরা কেন বিদেশে যান। প্রথমত আমি আগেও বলছিলাম যে, একটুখানি উচ্চারণ করেছিলাম যে বিদেশে যাওয়ার প্রবণতা আমাদের দেশে অনেক কমে গেছে। কয়েক বছর, 10 বছর আগে আমাদের দেশে, 12 বছর আগে সিএবিজি বা কার্ডিয়াক কোনো প্রসিডিওর হলে সবাই বলতো বাংলাদেশে হবেই না। এখন কিন্তু মোটামুটি আমাদের দেশে স্টেন্টিং হচ্ছে, সিএবিজি হচ্ছে, এবং মানুষের আস্থা আছে এবং করছে, সবাই অনেকেই করছে। যাদের সামর্থ্য আছে তারা হয়তো বিদেশে যাচ্ছেন। মোটামুটি যে তাদের কতটা পয়সা আছে সেটার উপরেই তারা কোথায় চিকিৎসা করতে চান এটি জাতীয়। যার সামর্থ্য নাই সে কিন্তু, আমার নিজের বোনকে আমি এই দেশেই সিএবিজি করিয়েছি হাসপাতালে, শুধু এই দেশের ডাক্তার দিয়ে। সুতরাং এটা সম্ভব।
বেশিরভাগ ক্ষেত্রেই যাদের সামর্থ্য আছে, অর্থবিত্ত আছে, তারা এদেশের ডাক্তারদের উপর অনেক সময় ভরসা পান না। আচ্ছা, পয়সা আছে যখন, তখন বাইরে যেয়ে চিকিৎসা করাই, এটি তো কোনো কালে বন্ধ করা যাবে না। আমার যদি পয়সা থাকে তো আমি বাইরে যেয়ে চিকিৎসা করাবো, এটি নিরস্ত করা যাবে না। কিন্তু আমি বলতে চাই, এবং মানে উইথ এমফেসিস দিয়ে বলতে চাই, যে আমাদের দেশে চিকিৎসা ব্যবস্থা অনেক উন্নতি হয়েছে আগের চাইতো। সে হার্ট সাইডে বলেন, বা আমাদের দেশে কিডনি ট্রান্সপ্লান্ট হচ্ছে, আমাদের দেশে অর্থোপেডিক সার্জারিতে হিপ জয়েন্ট রিপ্লেসমেন্ট হচ্ছে, নি জয়েন্ট রিপ্লেসমেন্ট হচ্ছে ইত্যাদি, স্পাইনের অপারেশন হচ্ছে। এটি কিন্তু 10-15 বছর আগে সে হতো না। সব কিছুই করতে বিশেষ বিশেষ ক্ষেত্রে যেতে হতো। তারপরেও কিছু মানুষ বিদেশে যায়, যেমন শুরুর আগে বলছিলাম যে আমি একজন মানুষকে দেখে আসলাম, অত্যন্ত সাধারণ মানুষ, একটি অত্যন্ত ছোট চাকরি করে, কিন্তু সে তার ক্যান্সার হয়েছে, ক্যান্সার ছড়িয়ে পড়েছে, কিন্তু সে বিদেশে যেতে চায় বলে সাহায্য চেতে এসেছে। আমি তাকে বুঝাতে পেরেছি বলে মনে হয় না যে দেশে চিকিৎসা করা সম্ভব, কারণ আমি যতটুকু বুঝি, তার কাগজপত্র যা দেখেছে, যতটুকু বুঝেছি, যে এর চিকিৎসা এই ইন্ডিয়া কেন বিলেতে গেলেও কোনো কিছু হবে না, কারণ ক্যান্সারটা তার সারা শরীরে ছড়িয়ে পড়েছে। কিন্তু সে তো যেতে চায়। এখন তাকে যদি না যেতে দেওয়া হয়েছে, বলবে এই যে ডাক্তার সাহেব আমাকে যেতে দিল না, আমি এখানেই মারা গেলাম। আর যদি ভিআইপিদের বিদেশ যাওয়ার সম্পর্কে বলতেন, চিকিৎসা ভিআইপি আমি আগেই বলছিলাম যে হ্যাঁ, আমিও পাঠিয়েছি, কারণ আমি কাউকে পাঠিয়েছি, কারণ ভিআইপিদের এদেশে চিকিৎসা করার ডাক্তারদের চাইতে ভিআইপিদের নিজস্ব প্রবলেম হয়ে দাঁড়ায়। কারণ এত ভিড় ভাড়াক্কা হয় যে তাদের ম্যানেজমেন্ট করা হসপিটালে কাউকে বলাও যায় না। যেমন একটা হিপ রিপ্লেসমেন্ট বা ওরকম কোনো সার্জারি করতে হলে, যেখানে ইনফেকশনের ভয় আছে, শত শত লোক এসে সেখানে এমন ভিড় করে যে ইট ইজ অলমোস্ট ইম্পসিবল যে আপনার এটা, কারণ কাউকে তো বলা যাবে না যে আপনি এসেন না। সুতরাং তখন আমি নিরুপায় হয়ে বলেছি যে আপনি বাইরে থেকে করিয়ে আসেন, তারপর আমরা দেখবো। আচ্ছা, আর বাংলাদেশের প্রধানমন্ত্রী বা যারা রাজনীতিবিদ আছে তাদের জন্য প্রায় একই অবস্থা। বাংলাদেশ প্রধানমন্ত্রী কিন্তু বেশিরভাগ চিকিৎসা দেশে করেন, আপনারা জানেন। খুব কম ক্ষেত্রে তিনি দুই একবার বিদেশি কনসালটেশন করেছেন, বিশেষ করে কার্ডের ক্ষেত্রে, অন্য জায়গায় যেগুলো। তো সেটি, আর বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু এদেশে ডাক্তাররা অনেকে দেখেন এবং চিকিৎসা করেন নিয়মিত। রাষ্ট্রপতির ক্ষেত্রে, রাষ্ট্রপতির একটি বিশেষ ব্যবস্থাপনা আছে বোধহয়, বিশেষ চিকিৎসার জন্য বোধহয় উনি, আমি ডিটেল তো জানি না। আমাদের ইনাদের বিদেশ অত্যন্ত অযৌক্তিক কাজ, অন্যায় কাজ, অপচয়। এই ব্যাপারে আমি কোন রকমের রেখে কথা বলতে চাই না। যুক্তি কি আপনি নিতে রাজি আছেন কিনা? মোটেই যুক্তিসঙ্গত কথা না। আমি এখানে বলি কিভাবে আমাদের দেশের ডাক্তাররা নিজেদের হীনমন্যতার কারণে হয়। আমি একটা উদাহরণ দিতে চাই। বঙ্গবন্ধুর ওনার গল ব্লাডার হয়েছে, কোলেস্ট্রল হয়েছিল। এখানে তখনকার দিন ও জানে, বখতিয়ার হোসেন ইজ এ ফ্যান্টাস্টিক গুড সার্জন, আশরাফ ছিল, আরো কয়েকজন ছিলেন। এখানে এনারা বলে যে এখানে চিকিৎসা হবে না, বিলাতে নিয়ে গেলেন। আমি তখন যেহেতু সেই যুগেরই এটাতে গেলাম, আমি খোঁজ নিলাম যেখানে আছে লন্ডন হসপিটাল, যেখানে ক্লিনিকের, সে খোঁজ নিয়ে দেখা করলাম না ওনাকে। যেহেতু বঙ্গবন্ধু তো হাজার জনের খোঁজ রাখতেন, এটা একটা অদ্ভুত চরিত্র, এটা কিন্তু বোঝানো যাবে না। ওই আমি গিয়েছি, দেখা করি নাই, সেটাও উনার কানে গেছে। যখন উনি সুইজারল্যান্ডে গেলেন রিকভারির জন্য, তখন ফারুক চৌধুরী, তখন আমাদের বলে জাফরুল্লাহ, উনি কিন্তু জিজ্ঞাসা করেছিল আপনি দেখা করেন, আমাদের একটা ইনফেকশন হবে, যেটা বললো আমি যত বেশি লোক যাবে ইনফেকশন এটা করতে পারি না, না যাই কিছু হোক আপনি এবারে দেখা করেন। আমি দেখা করতে, তখন সেবারে দেখা করলাম। দেখা করার পরে যেটা ওনার তো একটা স্টোরি শর্ট করে বলি, ওনার স্ত্রী বললেন যে খোদার পরে নূর ইসলাম। আজ এইটা কি কর? আজ খোদার পরে তো শেখ মুজিব। কে ওরা বলছে উনার কারণেই বলা হচ্ছে। আজ না, উনার কারণে ভালো হন নাই, আজ এখানে আসছেন কেন? বঙ্গবন্ধুর সঙ্গে বলতে আমি তো আসতে চাইনি। আমি দেখেন, আজকে যদি আপনি পিজিতে চিকিৎসাটা করাতেন, আইসিইউ হতো, উন্নতি হতো, লোকজনের ভিড় থামাইতাম আমরা। ওই যে ভিড়ের কথাটা বললো, এটা আছে, এটা আমরা থামাইতে পারবো না, এটা কি কথা আছে? উনি কিন্তু ভিহিমেন্টলি বললেন আমি তো আসতে চাইনি, আমি তো আসতে চাইনি। আজকে রাষ্ট্রপতি অত্যন্ত অন্যায় কাজ করেন আমার হিসাবে, খালেদা জিয়া অন্যায় কাজ করেন, এর সাথে এরা প্রত্যেকে ভুল কাজ করছেন। এই তো দেখেন মদুদ তার ছেলেকে নিয়ে গেছিল, কি হচ্ছে, মৃতদেহ নিয়ে ফিরে এসছে, 2 কোটি টাকা খরচ করেছেন। তা কিন্তু এইটা তাদের টাকা আছে, খরচ করেছে, তা তো অসুবিধা নেই। অসুবিধা হলো অন্য মনের লোকের মনে আসা জায়গায় আমারও একটি চিকিৎসাতে সিঙ্গাপুরে যেয়া করলে। এবং এটা মানসিক। আমি একটা শেষ উদাহরণ দিই। সম্প্রতি আশা খুব বড় সংগঠন, তার চিফ শফিকুল হক চৌধুরী, উনি বাথরুমে পড়ে গিয়ে অজ্ঞান হয়ে যান, মাথায় আঘাত পান, রক্তপাত হয়, হয়। তাকে দেখতে আমি স্কোয়ারে গেছি। ডাক্তার সাহেবরা বলছে আপনারা যদি চান বাইরে নিয়ে যান। আর ওখানে পাশেই একটা বাড়ি, এই
এয়ার অ্যাম্বুলেন্স কোম্পানি আছে, তাদের লোকজন সব তো এয়ার, কত তাড়াতাড়ি নিয়ে যাবে। ওর ওয়াইফকেও চিনি আমি বলি যে দেখেন এটা নেওয়ার কোনো কারণ নেই, আপনারা এই করতে যান না, টাকা আছে টাকা খরচ করতে হবে, কোনো কথা না। আমি যে আসার যদি শফিক যদি যদি জায়গা থাকলে সে যেত না, আমি যে একটু অপেক্ষা করেন, দরকার হলে পরে যান। আর 24 থেকে আধা ঘন্টার মধ্যে হলেই এটা শেষ হয়ে যাবে, 24 থেকে 72 ঘন্টা ঠিক আছে। ঠিকই 24 ঘন্টা পরে তার সেন্স ফিরে এসছে, এখন সে বিনাইতে কেবিনে আছে। এই যে ডাক্তাররাও পুশ করে দায়িত্ব নিতে চায় না আমরা, এটাও একটা ভুল সিদ্ধান্ত। রাজনীতিবিদদের বিদেশ যাওয়া বন্ধ করতে হবে। স্বাস্থ্যখাতের যে লাস্ট কথাটা আমি একটু বলতে চাই, একটা আইনের সংকীর্ণতা রয়েছে। এই যে ট্রান্সপ্লান্ট করতে যাচ্ছে, রুহুল হকদের আগে হয়েছে, ও মন্ত্রী হওয়ার আগে হয়েছে, আজকে এখানে রক্ত ছাড়া আর কেউ দিতে পারবে না। আমার রক্ত দেওয়া যাওয়ার আমার অধিকার, সম্পত্তি দান করা যাওয়ার অধিকার, কিডনি দেওয়া আমার অধিকার। আইনটা বদলানো দরকার, তাহলে দেশে খরচটা 1 লাখ টাকায় কিডনি। আমার মনে হয় খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়, একদম শেষ পর্যন্ত চলে আসলে আপনাকে একটা বাক্য শুনতে পারবো বোধহয়। আইন এই সম্বন্ধে আমার মনে হয় আমাদের পরিবর্তন করার প্রয়োজন আছে বলে আমি মনে করছি, পরিবর্তন করার প্রয়োজন আছে। প্রফেসর রুহুল হক, ডক্টর জাফর চৌধুরী, আপনাদের অনেক ধন্যবাদ। এই ছিল আজকে বাংলাদেশে দেখা, চাই এই সময়। শুভরাত্রি।